জি ম্যাম। আচ্ছা ঠিক আছে সাদিক, তোমার কথাই আমি বুঝতে পারি নাই। ঠিক আছে, আচ্ছা গতকালকে যে পেয়ার টেস্ট আমরা পড়লাম, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? বা আমি যে তোমাদেরকে যে সলভ লেকচারটা পাঠিয়েছি, একটা প্রশ্ন সলভ করে ওরকম করে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এরকম, এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম, আপাতত নেই। আচ্ছা, প্রশ্ন যদি থাকে তো পরেও সেটা জিজ্ঞেস করতে পারো। এখন হচ্ছে মানে আমি তো তোমাদের ম্যাথমেটিক্যাল পার্টটা দেখিয়েছি। পরীক্ষায় যদি তোমার প্রশ্ন আসে, আমি একটু স্ক্রিন শেয়ারিং এ যাই। সেটা হচ্ছে যদি এরকম আসে, ধরো এটা এরকম করে পরীক্ষায় আসলো, ডিসকাস পেয়ার্ড টেস্ট। এটা ওই যে বলছিলাম যে ম্যাথ বা যেটা হলো কালকে দেখিয়েছি, কালকে যেটা সলভ করে পাঠিয়েছি, ওটাতে ধরো থাকলো 4। আর এই যে এই থিওরিটা যদি পরীক্ষায় আসে তখন আমরা কিভাবে লিখব সেটা একটু দেখাচ্ছি। সেই এটা লিখো, আমি তোমাদেরকে মানে লেকচার পাঠাবো বা হ্যান্ডআউট, ওইটার দরকার নাই। তুমি তোমার ক্লাস লেকচার, তুমি তোমার খাতা মেনটেন করো। তো সেক্ষেত্রে এই যে আমি একটু দেখাচ্ছি পেয়ার টি টেস্ট। এবং যে জিনিসটা আবারও একটু বলি যে ধরো এইটাও যদি পরীক্ষায় আসে, what you mean by dependent sample? ডিপেন্ডেন্ট স্যাম্পলের আইডিয়াটা কি পরিষ্কার হয়েছে সবার কাছে? ডিপেন্ডেন্ট স্যাম্পলের আইডিয়াটা কি সবার কাছে পরিষ্কার হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, তো ওইটা উদাহরণ দিয়ে কিন্তু বলো। ধরো পরীক্ষায় যদি আসে তাহলে উদাহরণ দিয়ে কিন্তু বলো যে এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট স্যাম্পল। আমি কিভাবে ডিপেন্ডেন্ট স্যাম্পল সেটা আমি আবার তোমাদেরকে এখানে দেখায় দিচ্ছি যে এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট স্যাম্পল। মনে করো যে এই যে এইখানে সে তুমি তখন ডেফিনেশন যা লিখার সেটা তো লিখবা, ওই ডেফিনেশনটা আমি তোমাদেরকে লিখে দিব, বাট একটা উদাহরণ তোমাকে নিজের থেকে কিন্তু লিখতে হবে। সে আমি একটু লিখে দেখাই দিচ্ছি যে আচ্ছা কেউ আসছে মনে হয়। সেক্ষেত্রে হচ্ছে সে এই যে ডিস্ট্রিক্ট সে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপরে হচ্ছে এখানে লিখলা সে সামার টেম্পারেচার, এখানে লিখলা হচ্ছে উইন্টার টেম্পারেচার। এটা হচ্ছে 32, তারপর মনে করো এটা 40, তারপরে আবার হচ্ছে 31 and so on। আবার এটা হচ্ছে উইন্টার টেম্পারেচার, এটা 15, 12, তারপর হচ্ছে 19, এইভাবে। তো এখানে দেখো ডিস্ট্রিক্ট সেম, কিন্তু তার 2 সেট অবজারভেশন, এবং সেটা কিন্তু পেয়ার মানে এখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে, না হলে পেয়ার হবে না। তো এই পেয়ার টি টেস্ট, এই ডিপেন্ডেন্ট স্যাম্পল এটা। আর পরীক্ষায় যদি এইটা আসে যে ডিসকাস পেয়ার টি টেস্ট, তখন তুমি কি করবা, মানে কি লিখবা
সেটা একটু আমি দেখাই দিই যে ধরো এটা থিওরি, মানে এটা একদম আমি ধরে ধরে তোমাদেরকে চেষ্টা করতেছি বলতে, যাতে কারো কোনো সমস্যা না থাকে। থিওরি থিওরি বলতেছি, আর ম্যাথমেটিক্যাল পার্টটা কিন্তু কালকে বলা শেষ, এবং এটা কমান্ডেও আমি দেখিয়েছি তোমাদেরকে। এই যে এসপিএসএস কমান্ড, এটা পারো তো? মানে ওই কমান্ডটা তোমাদের কাছে লিখা হয়েছে, পেয়ার টি টেস্ট কিভাবে মানে? আচ্ছা, তাহলে তো সমস্যা নেই। থিওরি খুব ছোট্ট একটা জিনিস। প্রথমত যে কাজটা করতে হয়, যে এই টাইপের যদি থিওরি আসে তখন হচ্ছে একটা অ্যাজাম্পশন লিখতে হয়। অ্যাজাম্পশনটা কি? সেটা হচ্ছে ধরে নেই আমরা প্রতিটা স্যাম্পল নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আসছে। তো এটা কিভাবে লিখবো? এ র্যান্ডম স্যাম্পল অফ n independent pairs, পেয়ার হতেই হবে, pairs of observations is selected from by আচ্ছা, তারপরে হচ্ছে হাইপোথিসিস, hypothesis to be tested। হাইপোথিসিসটা লিখবো। কি হাইপোথিসিস টেস্ট করব কালকে কিন্তু বলেছিলাম, আবার বলছি সবাই কোলন, সেটা হচ্ছে আমরা এখানে লিখবো এটা তো গেল অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন লিখেছো। তারপরে হচ্ছে হাইপোথিসিস টু বি টেস্টেড, এইটাও লেখা শেষ। নেক্সট পয়েন্টটা কি হবে? সেটা হচ্ছে লেভেল অফ, আচ্ছা এইবার মনে হয় কেউ আসছে। লেভেল অফ significance, let us consider। এটা কত আমরা ধরে নিয়েছি আমাদের কাছের জন্য বলো তো? 5%। 5%, হ্যাঁ। ম্যাডাম এটা আমাদের 5%ই ধরবো না সবসময়। না, তোমার থিসিসে তুমি কি ধরবা সেটা তোমার সুপারভাইজার জানে। না না ম্যাডাম, এই ক্লাসের মানে স্ট্যাটের এক্সামের জন্য বলছি ম্যাডাম, মোটামুটি 5% এর মধ্যে তো ধরলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, লেভেল অফ সিগনিফিকেন্স ধরা শেষ। নেক্সট নেক্সট হচ্ছে ফর্মুলা, টেস্ট স্ট্যাটিস্টিক। আচ্ছা, আরেকটা কথা বারবার করে বলি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু এস লিখতে নাই। এস লিখলে এটা টিচার কাটা দিয়ে দিবে। আমি হয়তো বুঝবো যে আচ্ছা আমার স্টুডেন্ট সে ভুল করে এটা করে ফেলছে, আরেকজন টিচারও কিন্তু খাতা দেখবে, কাজে তখন মনে করবে যে এ তো বুঝেই না সাবজেক্ট কি। সুতরাং এটা টেস্ট স্ট্যাটিস্টিক, এইটার ফর্মুলাটা হচ্ছে, এটা আমি লিখে দিচ্ছি ইকুয়েশন দিয়ে। সেটা হচ্ছে টি টেস্ট, টি ইজ ইকুয়াল টু, আচ্ছা এইটা কিন্তু কখনোই এরকম না, এই যে অনেকে লিখে এটা একদম কাটা। স্ট্যাটিস্টিক্সে এই টি মানে এক জিনিস, এই টি মানে এক জিনিস।
স্ট্যাটিস্টিক্সে টি, এই টি মানে হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন, সেটা তোমাদের সিলেবাসে নাই, মেজরের স্টুডেন্টরা এটা 4th ইয়ারে পড়ে। স্ট্যাটিস্টিক্সে টি, এটা মানে হচ্ছে টি টেস্ট, টি টেস্টের যে আমরা বারবার করে টি টেস্ট বলি না, ওই সেই টি টেস্টের টি হচ্ছে ছোট হাতের টি। আশা করি তোমাদের এই ভুলগুলো হবে না, আমি বারবার করে এগুলো বলছি, আশা করি তোমরা এগুলো ধরতে পেরেছো, বা আমার ধারণা যে তোমাদের এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপরে এই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে একদম সিম্পল। আচ্ছা, এইটা হচ্ছে পেয়ার টি টেস্টের ফর্মুলা। কোনো কারণে পরীক্ষার হলে এই ফর্মুলা ভুলে গেলে তোমার টেনশনের কিছু নাই, তুমি জাস্ট লিখে দিও যে রিকোয়ার্ড টেস্ট স্ট্যাটিস্টিক। কিন্তু মানে স্বাভাবিকভাবে যে স্টুডেন্ট এই ফর্মুলা লিখবে সে একটু নাম্বার বেশি পাবে, এটা তো বুঝতেই পারতেছো, কারণ ভালোর তো কোনো শেষ নাই। তো স্বাভাবিকভাবেই যে যেমন ধরো আমি এখানে তোমাদেরকে লেখাটা একটু শিখাই, কারণ খালি মানে পড়ে গেলা আর ফর্মুলাই বুঝলা না তা তো হয় না, মাস্টার্সের কোর্স যেহেতু। সেটা হচ্ছে যে এই যে এইখানে যে ডিটা লিখে আসছি, এই ডি বারটা আসলে কি? এই ডি বারটা হচ্ছে যে যখন আমরা এরকম করে একটা টেবিল বানাই, এই যে এইটা একটা এইটা একটা, এই দুইটার মধ্যে পার্থক্য। মনে করো যে আমি যদি তোমাদেরকে এই ক্যালকুলেশনটা এখানে দেখাই, সে এইটা এই তোমাদেরকে ডি বারটা বোঝানোর জন্য ডি। এখন তোমরা বলো তো 32 থেকে 15 গেলে কত থাকে? 17। তারপর হচ্ছে 40 থেকে 12 গেলে থাকে হচ্ছে 28। হ্যাঁ, তারপর 31 থেকে 19 গেলে 12। এইভাবে হচ্ছে এই ডিটা ক্যালকুলেট করা হয়। এটা তোমাদেরকে করতে হবে না, এটা কম্পিউটার করবে। তুমি আর দিয়ে করো আর হচ্ছে স্পেসেস দিয়ে করো, এটা তোমাদেরকে করতে হবে না। কিন্তু আমি যদি এটা না বলি, একটু পরেই কেউ একজন প্রশ্ন করবা যে এই যে ডি বারটা কোত্থেকে আসে? ডি বারটা হচ্ছে এই যে এইখান থেকে আসে, এইখান থেকে সবগুলো যোগ করে যতটা অবজারভেশন তত দিয়ে ভাগ করলে এই ডি বারটা চলে আসে, এটা তোমাকে করতে হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে এন মানে কি? এন মানে হচ্ছে টোটাল কতটা। তারপর এসডি মানে কি? এসডি মানে হচ্ছে যে এইখানে তুমি যে অবজারভেশন গুলো পাবা, আরো যদি হয় তাহলে আরো আরো এরকম করতে করতে এখানে তো আরো অবজারভেশন থাকবে, সেগুলোকে নিয়ে তুমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো, তোমাকে করতে হবে না, এটা কম্পিউটার করবে। বাট আমি যদি এটা মানে লেফট রাখি, স্টুডেন্ট থেকে প্রশ্ন আসবে, ম্যাডাম এটা কি বুঝলাম না তো, কিন্তু এটা তো তুমি করবা না, বাট কোশ্চেন করার সময় তখন স্টুডেন্টরা এটা করে। এইগুলো ব্যবহার করে হচ্ছে মানে এরকম একটা ক্যালকুলেশন করা হয়, এইটাকে বলে টেস্ট স্ট্যাটিস্টিক। তার কোনো একটা ভ্যালু আসে, আমরা এইটুকু অন্তত শিখাই যে আচ্ছা স্টুডেন্টরা জানুক যে এইটাকে বলে টেস্ট স্ট্যাটিস্টিক। হুইচ ফলোজ p distribution with n minus 1 degrees of freedom, with n minus 1 degrees of
ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডম একদিন ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম। তো যদি তাতে মানে কাভার না হয় আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দিব। আচ্ছা, এবার হচ্ছে কমেন্ট অথবা হচ্ছে ডিসিশন রুল, যেভাবেই লিখো কোনো অসুবিধা নাই। সেটা হচ্ছে ইফ দ্য পি ভ্যালু, আবার সেই পি ভ্যালু অফ দ্য corresponding statistic is greater than 0.05, then we may reject H0. That means there is significant difference between the pair. Otherwise, %5 level of significance. Otherwise, we may accept H0. এইভাবে হচ্ছে এই থিওরিটা লেখা হয়। এটা আমি তোমাদেরকে ক্লাস শেষ করে পাঠাই দিব, সেটাতে টেনশনের কিছু নাই। এখন হচ্ছে যে এটা শিখালাম যে যদি পরীক্ষায় আসে, আর এইটার প্র্যাকটিক্যালটা কালকে করা হয়েছে, যেটা আমরা কালকে ক্লাসে করলাম, তারপর তোমাদেরকে আমি সলভ কোশ্চেন পাঠালাম। তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন, তাহলে পরবর্তী এটা একটু একবার একটু বলবেন। ডিগ্রিজ অফ ফ্রিডম একবার ক্লাসে বলেছিলাম, আবারও বলছি, সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। এটা আমি সবসময় অন্য কিছু দিয়ে বুঝাই। সে মনে করো যে তোমাদের ক্লাসে ডিগ্রিজ অফ ফ্রিডম সে মনে করো বললাম 10 - 1 = হচ্ছে 9। এখন 9টা বই আছে, যদি মানে 10 জন আসে, তাহলে ব্যাপারটা কি হবে যে ইচ্ছা মতো সে বই চুজ করতে পারবে। তারপর মনে করো 9টা সিট আছে, 9টা সিট থাকলে কি হবে যে আসবে ইচ্ছা মতো সে বসতে পারবে। কিন্তু যখন তোমার একটাই লাস্ট ওয়ান, মানে একটাই বাকি আছে, তখন যে আসবে তখন তো তার আর কোনো অপশন নাই, তাকে ওটাই চুজ করতে হবে। তাহলে স্বাধীনতার মাত্রা, ডিগ্রিজ অফ ফ্রিডমের বাংলা হচ্ছে স্বাধীনতার মাত্রা। 9টা সিটে মানে মনে করো যে 9টা বই অথবা 9টা সিট, ইচ্ছা মতো একজন আসলো, সে ইচ্ছা মতো বসলো, আরেকজনও আসলো, তারও অনেকটা মাত্রা স্বাধীনতা থাকলো, কিন্তু একটাই বাকি আছে, তখন হচ্ছে আর কোনো অপশন নাই, তখন তাকে ওটাতেই বসতে হবে। এইটাকে বলে হচ্ছে একটা রেস্ট্রিকশন। ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রেস্ট্রিকশন। সেই রেস্ট্রিকশন কয়টা? একটা। মানে স্বাধীনতার মাত্রা তাহলে কত? স্বাধীনতার মাত্রা হচ্ছে তাহলে 9টা। যদি এরকম হয় যে সে n-2, তাহলে সেক্ষেত্রে 10 - হচ্ছে 2। দুইটা হচ্ছে রেস্ট্রিকশন, দুইটা রেস্ট্রিকশন হলে তাহলে স্বাধীনতার মাত্রা কত? ডিগ্রিজ অফ ফ্রিডম 8। এর চেয়ে বেশি আর তোমাদের এখানে আর কিছু বোঝার নাই, কারণ এটা ক্যালকুলেট করতে গেলে মেজরের ক্যালকুলেশন তোমাদেরকে করাতে হবে। তোমাদের তো আর ওগুলো দরকার নাই যে ডিগ্রিজ অফ ফ্রিডম কিভাবে ক্যালকুলেট করতে হয়। তোমাদের ডিগ্রিজ অফ ফ্রিডমটা বের হবে, তুমি সেটাকে ব্যাখ্যা করবা। এইটুকু ব্যাখ্যা করতেই তোমাদের অনেক কষ্ট হয়। এবং তোমাদের, আমার যেটা ধারণা ছিল যে তোমরা সবাই তো গ্রাজুয়েশন করে আসা, সবাই গ্রাজুয়েশন লেভেলে স্ট্যাটিস্টিক্স পড়েছো, হয়তো আইডিয়া অনেক পরিষ্কার, কিন্তু আমি পড়াতে যেয়ে দেখলাম স্পেশালি রিগ্রেশন, ইভেন দেন প্রবাবিলিটি, তারপর পরীক্ষা নেওয়ার পরে আমার মনে হলো যে পাস করে গেছো ঠিকই, কিন্তু আইডিয়া এখনো অনেকটা পরিষ্কার হয় নাই। তো ডিগ্রিজ অফ ফ্রিডমের যে ডেরাইভেশন, সেই ডেরাইভেশনটা এখন তোমাদের দেখালে কিছুই বুঝতে পারবা না, কারণ এটা মেজরের এক্সপ্লেনেশন। তোমার আইডিয়াটা পরিষ্কার থাকা উচিত, সেটা যদি হয়ে থাকে ভালো, দ্যাটস ফাইন।
ডিগ্রিজ অফ ফ্রিডম তোমার পরীক্ষায় আসবে না। পরীক্ষায় আসবে যে এইটার ডিগ্রিজ অফ ফ্রিডম 8 আসছে, এটার করেসপন্ডিং পি ভ্যালু এত, এইটা ব্যাখ্যা করো। বাট ডিগ্রিজ অফ ফ্রিডম ইটসেলফ, হোয়াট ইজ দিস, and what's its derivation, what's its explanation, that is not your concern. Concern হচ্ছে যে এটা আসলো, এটার ব্যাখ্যাটা করো। তারপরে আমি যতটুকু বলার সেটা বলেছি, যে এটা হচ্ছে আসলে স্বাধীনতার মাত্রা। বাংলা যদি বলতে হয়, বাংলা বললেও অন্তত কিছুটা বোঝা যায় যে যদি একটাই বাকি থাকে, একটা বাকি থাকলে আর আমার কোনো অপশন থাকে না। একটাই বাকি আছে, একজন স্টুডেন্ট আসলো, তখন সে ওইটাই ফলো করতে বাধ্য। তাহলে বাকি, তাহলে স্বাধীনতার মাত্রা কত? 9 এরকম। এনটা কি? টোটাল স্যাম্পল সাইজ। এখন কি কিছুটা ক্লিয়ার? জি ম্যাম। আমার মনে হয় না ক্লিয়ার, তারপরে এর চেয়ে বেশি ক্লিয়ার আমি করব না, কারণ এইটা তোমাদের অন্তর্ভুক্ত না, এটা আসবে না। আসবে যেটা, সেটা নিয়ে কথা বলি। এনিওয়ে, এটা কি তোমরা তুলেছো এই থিওরিটা? জি ম্যাম, তুলেছি। আচ্ছা, তারপর আমি পাঠিয়ে দিব, তাতে সমস্যা নাই। নেক্সট টপিকটা দেখো সবাই, সেটা হচ্ছে টেস্ট অফ ইকুয়ালিটি অফ টু মিনস। এটা একটু বলি, সেটা হচ্ছে যে টেস্ট অফ ইকুয়ালিটি অফ টু মিনস, এটা যখন পড়াই ছাত্রছাত্রীরা এটার সাথে পেয়ার টি টেস্টকে কনফিউজ করে ফেলে। বাট তুমি যাতে কনফিউশনে না পড়ো, সেজন্য আগেই আমি তোমাদেরকে পেয়ার টি টেস্টটা পড়ায় আসছি, যাতে তোমার মানে দুটার মধ্যে ঝামেলা না হয়। এটার হাইপোথিসিসটা আগে একটু লিখে দেখায় আসি, যে এইটার হাইপোথিসিসটা কি। এটা হচ্ছে টেস্ট অফ equality of two means। এটার মানে কি? এটার হাইপোথিসিসটা কি? 1 নাম্বার H0 mu1 is equal to mu2। তাহলে অল্টারনেটিভ কি হবে? অল্টারনেটিভ হবে আচ্ছা, এখন আমাকে একটু বলো এইটার সাথে পেয়ার টি টেস্টের কি পার্থক্য? পার্থক্য পরিষ্কার বোঝা যাচ্ছে, বাট তুমি যদি সেটা ক্লিয়ার না হও, আমি তোমাকে ক্লিয়ার করে দিব। তুমি একটু বলো যে হ্যাঁ, এটা আমি বুঝতে পেরেছি। ওই হাইপোথিসিস, কালকে যেটা আলোচনা করলাম, ওই হাইপোথিসিস আর এই হাইপোথিসিসের মধ্যে কি পার্থক্য? পার্থক্য যদি বুঝতে পারো, তাহলেই হচ্ছে প্রসিড করাটা মানে ফ্রুটফুল হবে, আদারওয়াইজ তো সমস্যা হবে। আমি বলে দেই, পেয়ার টি টেস্টে যেটা ছিল, পেয়ার টি টেস্টে এরকম ছিল, ডিস্ট্রিক্টগুলো সেম, ডিস্ট্রিক্টগুলো হচ্ছে সেম। মানে ওই যে ডায়াবেটিক পেশেন্টের কথা যে বলছিলাম, যে ডায়াবেটিক পেশেন্টরা একই রকম, তাদেরকে একটা কিছু ওষুধ খাওয়ানোর আগে তাদের ব্লাড সুগার লেভেল, ওষুধ খাওয়ানো হলো 1 মাস পরে আবার তাদের ব্লাড সুগার লেভেল, মানে হচ্ছে মানুষগুলা একই। আবার মনে করো যে 10 জন সেলস পারসন, সেলস গার্ল বা সেলস ম্যান, হোয়াট এভার, তো তাদের ট্রেনিং নেওয়ার আগে তাদের পারফরমেন্স, কয়টা করে প্রোডাক্ট বিক্রি করতে পারলো, ট্রেনিং দেওয়া হলো, ট্রেনিং দেওয়ার পরে হচ্ছে তাদের পারফরমেন্স। এই ট্রেনিং দিলাম এবং ট্রেনিং তারপরে তাদের পারফরমেন্স। তার মানে কি, ইন্ডিভিজুয়াল গুলো কিন্তু একদম একই রকম, ইন্ডিভিজুয়াল গুলো হচ্ছে একদম এক্স্যাক্টলি সেম। এখন এইটার সাথে পেয়ার, এই যে ইকুয়ালিটি অফ টু মিনস, মানে যেটা আমি যে এখন শুরু করেছি, এটার পার্থক্য হচ্ছে ইন্ডিভিজুয়াল গুলো সেম হবে না, ইন্ডিভিজুয়াল গুলো ডিফারেন্ট হবে। 1 দিয়ে বুঝাবো ডিস্ট্রিক্ট 1, 2 দিয়ে বোঝাবো ডিস্ট্রিক্ট 2। দুইটা, এবার হচ্ছে দুইটা ডিস্ট্রিক্টের মধ্যে অ্যাভারেজ টেম্পারেচার কি সমান? এখন রিসার্চ কোশ্চেনটা কি হবে? এখন যদি এই হাইপোথিসিসের পরিপ্রেক্ষিতে তোমাকে কেউ বলে যে রিসার্চ কোশ্চেন কি লিখবো, এইবারে রিসার্চ কোশ্চেন হচ্ছে
সেটা হচ্ছে is the average amount of rainfall equal in two districts. দুই নাম্বার হতে পারে is the average amount of rainfall greater than all of district 1 is the average amount of rainfall of district 1 is 1 greater than district 2 তাহলে এইটার হাইপোথিসিসটা কি হবে দুই নাম্বার একটু বলো তো হাইপোথিসিসটা অন্তত বলো mu1 is greater than mu2 so এটা হ্যাঁ। হবে mu1 is equal to mu2 mu1 equal to mu2 এটা mu1 is greater than mu2 and mu1 greater than আচ্ছা তারপরে আমরা আসি 3 নম্বরে 3 নাম্বার তো বুঝতেই পারছো এটা হবে লেস দ্যান is the average amount of rainfall of district 1 less than district 2 তাহলে এইটার হাইপোথিসিসটা হবে H0 1 2 3 এটা এখন আমরা কিভাবে প্রমাণ করব তার আগে তোমাদেরকে যেটা একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে মানে এই জিনিসটা ক্লিয়ার কিনা তোমাদের এইটা ক্লিয়ার কিনা সেটা একটু আমাকে বলো পেয়ার টি টেস্টের সাথে এটার পার্থক্যটা একটু আমাকে বলো কারণ স্টুডেন্টরা পরীক্ষায় পেয়ার টি টেস্ট আসলে এটা লিখে এইটা আসলে পেয়ার টি টেস্ট লেখে তো সেইটা একটু আমি ক্লিয়ার হতে চাচ্ছি যে এই জিনিসটা ক্লিয়ার কিনা পেয়ার টি টেস্টে ইন্ডিভিজুয়াল সেম থাকবে অবজারভেশন দুইটা থাকবে আর এটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল আলাদা থাকবে দুইটা থাকবে হ্যাঁ পেয়ার টি টেস্টে ইন্ডিভিজুয়াল সেম থাকবে কিন্তু আর ইকুয়ালিটি অফ টু মিনসে হচ্ছে আমরা আজকে কি পড়তেছি সেটা যদি তোমাকে কেউ মানে জিজ্ঞেস করে যে আজকে আমরা কি পড়তেছি তাহলে অ্যানসারটা হচ্ছে আজকে পড়ছি হলো এইটা পড়তেছি ইকুয়ালিটি অফ টু মিনস এখন এক্ষেত্রে একটাই পার্থক্য যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালটা সেম হবে না ইন্ডিভিজুয়াল সেম হয়ে গেলে তখন সেটা পেয়ার টি টেস্ট এই পার্থক্যটা
আমি তোমাদেরকে একটু ভালো করে মানে বুঝাতে চাচ্ছি যে যাতে পরীক্ষায় পরীক্ষায় স্টুডেন্টরা সবসময় পেয়ার টি টেস্ট চাইলে এইটা লেখে, এইটা আসলে ওই পেয়ার টি টেস্ট লেখে। এই ভুলটা যেন প্রতি বছরই আমি এটা বারবার করে বলি, প্রতি বছরই দেখা যায় যে 2-3 জন এই ভুলটা করে বসছে, করে টোরে বলে যে ম্যাডাম এটা তো আমি এরকম করে লিখছি, এখন এইটা কি হবে। এইটা যেন তোমাদের না হয়, সেই জন্যই আর কি এত কথা বারবার করে বলছি। তো তোমাদের যেহেতু হয়ে গেছে মানে জিনিসটা বোঝা শেষ, এবার তাহলে আমরা ডাটাতে চলে যেতে পারি, ডাটা অ্যানালাইসিস। এই ডাটার স্ট্রাকচারটা কিরকম হবে সেটা একটু দেখো, যে পেয়ার টেস্টের সাথে এই ডাটাটার পার্থক্য কিন্তু একটু অন্যরকম। মানে যদি তোমাদেরকে বলা হয় যে এই এই ডাটা সেটটা কিভাবে পরীক্ষায়, ধরো এইটার ক্ষেত্রেই তোমাকে বলা হলো যে এখন ডাটা, আমি একটু ডাটাটা তোমাদেরকে দেখাচ্ছি আইডিয়ার জন্য, একটু দেখো। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ? জি ম্যাম। একটা টেবিল করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে আচ্ছা এখানে এই যে পুরাটা লিখে আসলাম রিজিয়ন 1 দিয়ে, তাহলে কি আর মানে 0 দিয়ে কি, আমি লিখতেছি দেখো 1 is for south and 0 is for north। এখন হচ্ছে রিসার্চ কোশ্চেনটা তাহলে কি হবে, রিসার্চ কোশ্চেনটা হবে, আচ্ছা তোমরা বলো, আমি তো লিখবই, বাট আমি এখন ডাটাটার ফরম্যাট দেখায় তোমাদের কাছে জানতে চাচ্ছি যে এই ডাটা দেখায় তোমাকে যদি বলা হয় টেস্ট অফ ইকুয়ালিটি অফ টু মিনস, তাহলে এখন 1 দিয়ে হচ্ছে সাউথ বোঝাচ্ছে, 0 দিয়ে নর্থ বোঝাচ্ছে। আমি টেম্পারেচার গুলো লিখবো, বাট আমি জানতে চাচ্ছি যে এই ক্ষেত্রে রিসার্চ কোশ্চেনটা আমার কি হবে। রিজন 1 এর এভারেজ টেম্পারেচার আর রিজন 2 এর এভারেজ টেম্পারেচার ইকুয়াল কিনা। হ্যাঁ এই যে এইটাই, হ্যাঁ একবার সমান কিনা, একবার গ্রেটার কিনা, একবার লেস কিনা, তো তিনটাই তো আর একসাথে পরীক্ষায় আসবে না, পরীক্ষায় যে কোনো একটা করতে বলবে তোমাকে। আমি পড়ানোর সময় তোমাদেরকে অল পসিবল জিনিসগুলোই পড়িয়ে দিচ্ছি, বাট পরীক্ষায় তো যে কোনো একটা আসবে। তখন মানে রিসার্চ কোশ্চেনটা হবে এরকম যে ইজ দ্য অ্যাভারেজ amount of temperature is equal in district 1 and district 2, দুইটার কি সমান, আরেকটা হবে গ্রেটার, আরেকটা হবে লেস। তো এখন সেক্ষেত্রে যদি এটা এবার অ্যাভারেজ টেম্পারেচার গুলো মানে ইয়ে করে ফেলি, মানে এন্ট্রি দিয়ে ফেলি, সে এইটা এই সময়ে এখানে 48 ছিল, তারপরে আরেকটা সিজনে এখানে 40 ছিল,
আরেকটা সিজনে সে এখানে 44 ছিল, তারপরে এরপরে নর্থে এখানে 32, তারপরে হচ্ছে এখানে আবার সে 35, এরকম করে করে ডাটাটা পুরাটা এন্ট্রি করতে হবে। আচ্ছা করি, তোমাদেরকে পুরাটাই দেখাই। ম্যাম এটার জন্য তো সিজনটা সেম থাকবে, আর পেয়ারের জন্য সিজনটা আলাদা ছিল কিন্তু জাস্ট এরিয়াটা সেম ছিল। না সেটা তো না, এই যে আমি বলছি না যে এইটা পড়ালে মানে ওইটার সাথে তুমি কোন জায়গাটা কনফিউশনে ফেললে বলো তো, মানে তোমার কোথায় কনফিউশন অ্যারেজ করলো? ম্যাম আমাদের এখন যেটা করছি এখানে তো হলো আমার দুটো এরিয়ার মধ্যে করছি, যে নর্থ আর সাউথ নিয়ে। তো হ্যাঁ, টেম্পারেচার অ্যাভারেজটা যেটা নিচ্ছি এটা কি কোনো সিজন বাইসে নাকি জাস্ট যে কোনো একটা সময়? যে কোনো একটা সময়ে, যে কোনো একটা সময়ে এখানে এরকম ছিল, আবার এখানে এরকম ছিল, এইভাবে। আর অ্যাভারেজটা হচ্ছে আমি যখন প্রশ্ন করব তখন প্রশ্ন তো তোমাকে অ্যাভারেজ ধরেই করতে হয়, কারণ তুমি কথা বলছো মানে পপুলেশন নিয়ে, কিন্তু কাজ করছো তো স্যাম্পল নিয়ে। মানে আমি বুঝাতে পারলাম কিনা, আমার মনে হচ্ছে যে তোমার কোথাও যে একটা কনফিউশন হয়েছে। ম্যাম আমার কনফিউশনটা ছিল যে পেয়ারের ওখানে যখন মানে করেছিলাম, যখন পেয়ার টেস্টে ওখানে ছিল যে আমার এরিয়াটা মানে কয়েকটা এরিয়া নিয়েছি, তো সেখান থেকে আমি জাস্ট দুইটা সিজনে নিয়েছিলাম, যে একটা উইন্টার সিজন বা একটা সামার সিজন এরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, তো ওখানে ছিল আমার যে ভেরিয়েবল যেটা ছিল সেটার জন্য চেঞ্জ ছিল, আর এখানে যেটা নিচ্ছি যেখানে রিজিয়নটাকে আমি আলাদা করছি কিন্তু এভারেজ টেম্পারেচারটা নিচ্ছি, ওটা যে কোনো সময়েরই হতে পারে, ওটা ওটার যে জন্য আমার কোনো সিজনের আচ্ছা কোনো ই এভারেজ নেই। কথাটা তুলেও দিতে পারা যায়, এটা যে কোনো সময়ই হতে পারে, যে কোনো সময়ই হতে পারে। ম্যাম এখানে কনফিউশনটা হ্যাঁ ছিল। হ্যাঁ সেটাই। এবং এক্ষেত্রে একটা আগের, তবে একটা ব্যাপার কিন্তু মিল থাকতেই হবে। আমি তোমাদেরকে জাস্ট এখন আরবিট্রারি দেখাচ্ছি, যখন হচ্ছে ডাটা এন্ট্রিতে যাব তখন কিন্তু আবার ওই যে এই যে μ1 ইজ ইকুয়াল টু μ2, সে μ1 ইজ ইকুয়াল টু μ2, তার মানে 1 2, 1 এর সাথে 2 এর তো কম্পারিজন, তাই না? 1 এর সাথে 2 এর কম্পারিজন করতে গেলে এখানেও কিন্তু তোমার একই রকম, যে 1 যতটা থাকতে হবে 2 ও কিন্তু ততটাই থাকতে হবে, না হলে কিন্তু আমরা কম্পেয়ারটা করতে পারবো না। মানে এই কথাটা আমি মানে তোমাদেরকে বুঝাতে পারলাম কিনা, যে যে কয়টার জন্য, জি ম্যাম এটা বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, যে কয়টা তুমি কথা কন্টিনিউ করো, কারণ তোমার প্রশ্ন মানে আরেকজনেরও প্রশ্ন, বা যে কেউ এখন কথা বলতেই পারো। যে কয়টার জন্য 1 সেই কয়টার জন্য কিন্তু 2 ও থাকতে হবে, না হলে কম্পেয়ার করা যাবে না। ইটস কোয়াইট ইম্পসিবল, এটা করাই যাবে না। আচ্ছা সেটা তো এখন করব। আচ্ছা আরেকটা, আর যেটা বলছিলাম যে এইভাবে হচ্ছে এই ডাটাটা পুরাটা এখানে কমপ্লিট করতে হবে, করার পরে তারপরে এসপিএসএস এ যে হচ্ছে ডাটা এন্ট্রি, তো সেটা আমি এখনো শুরু করি নাই। আমি জাস্ট তোমাদেরকে আইডিয়াটা একটু দেওয়ার চেষ্টা করছি যে ওইটার সাথে এটার পার্থক্য কোথায়। তারপর মনে করো যে এটা তো আমরা দুইটাই রিজিয়নের জন্য করছি, কিন্তু সাধারণত মিটিওরোলজিতে দেখা যায় যে কম্পারিজন মোর দ্যান 2 এরিয়াস, শুধুমাত্র দুইটা এরিয়ার জন্য কখনোই মানে কম্পারিজনটা হয় না। কম্পারিজন দেখা যায় যে 4টা 3টা 4টা এরকম মোর দ্যান 2 ক্যাটাগরির জন্য কিন্তু আমাদের কম্পেয়ারটা বেশি করতে হয়। সো সেক্ষেত্রে তখন আর আমাদের এই আইডিয়াটা অ্যাপ্লিকেবল হয় না। আমি আপাতত তোমাদেরকে এখানেই রাখতেছি যে এই 1 আর 0 এটার মধ্যেই কম্পারিজনটা আপাতত সীমাবদ্ধ থাকুক, তারপরে পরেরটা পরে দেখা যাবে। এইটুকু পর্যন্ত কারো কোনো মানে সমস্যা আছে কিনা, বা থাকলে আমার সাথে কথা বলতে পারো। ম্যাম এই আচ্ছা পর্যন্ত প্রবলেম নাই। আচ্ছা, এরপরে তাহলে আমরা
এখন একটু মানে এসপিএসএস এ যে যেটা করতে পারি যে এটা হচ্ছে রিজিয়ন। ম্যাম হ্যাঁ বলো বলো। কে? বুঝছেন হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, আগে আগে বুঝি নাই, আগে কি বলছো সেটা বুঝি নাই। প্রশ্ন সেটা হচ্ছে ম্যাম আর কি এই যে পেয়ার টেস্ট ঠিক ম্যাম আচ্ছা আমি বুঝতে পারছি না। হ্যাঁ তুমি তুমি কি একটু চ্যাট বক্সে লিখবা? আর আচ্ছা বলো, আবার বলো, আমি শুনি, আবার দেখি পারি নাকি শুনতে, বলো। আচ্ছা আচ্ছা বলো, আমি আমি ট্রাই করছি শুনতে। ম্যাম আমার জাস্ট অন্যরা একটা প্রশ্ন ম্যাম এই যে পেয়ার টেস্ট এটা আসলে সিগনিফিকেন্সটা কোথায়? আমার কাছে মনে হচ্ছে যে এই যে পেয়ার টেস্টে আমরা তোমার কাছে মনে হচ্ছে কি পেয়ার টেস্ট? তারপরে কি বললা? অন্য কেউ শুনেছো? তাহলে অন্য কেউ একটু আমাকে শোনা যাচ্ছে হেল্প করতে পারো। কথা এখন ম্যাম তাহলে পরে হ্যাঁ এখন আমি বলো তো, আমি ওইটুকু শুনেছি যে পেয়ার টেস্টের সিগনিফিকেন্সটা। ঠিক হলো আমি প্রশ্ন করব এটা না না এটা না, এটা তুমি সবারই প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ কি বললা? পেয়ার টেস্টের সিগনিফিকেন্সটা বলবো? আর কি বলতেছি ম্যাম এই যে পেয়ার টেস্ট এইটার আসলে সিগনিফিকেন্সটা কোথায়? আমার কাছে মনে হচ্ছে যে এই যে পেয়ার টেস্টের যেই আউটপুটটা এটা তো আমি নরমাল হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আপনি কন্টিনিউ করেন আমি আপনাকে পরে প্রশ্নটা করব। বা তুমি চ্যাট বক্সেও লিখতে পারো। আচ্ছা পেয়ার টেস্টের সিগনিফিকেন্সটা তো সোজা, সেটা হচ্ছে আমি তোমাদের সবার জন্যই বলছি, কারণ হয়তো অন্য কারো মনেও এই প্রশ্নটা হয়তো থাকতে পারে, হয়তো সে প্রশ্নটা করে নাই, বা হতে পারে এনিথিং এলস। সেটা হচ্ছে পেয়ার টেস্টের সিগনিফিকেন্সটা কোথায়? কেউ কি বলতে পারো? মানে অন্যদেরকে আমি জিজ্ঞেস করছি যে পেয়ার টেস্টের সিগনিফিকেন্সটা কোথায়? আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে যে যখন ওই ডায়াবেটিক পেশেন্টদের উদাহরণটা দিলাম, তখন হচ্ছে কি বলা হয়েছিল যে একটা গ্রুপ অফ পেশেন্টকে ইনসুলিন দেওয়া হলো। তো যখন তুমি টেস্টটা করে শেষ করলা, তখন আসলে কার ইফেক্টটা তুমি বের করেছো বলো তো? মানে যারা কাছে আছো ইনসুলিনের, হ্যাঁ ইনসুলিনের ইফেক্টটাই তুমি আসলে বের করেছো। মানুষগুলা তো সেম, কিন্তু মানুষগুলার জীবনে কোনো পরিবর্তন আসলো কিনা ডিউ টু ইনসুলিন, দ্যাট ইজ দ্য মেইন ইস্যু। তো ওই রকম যখন মানে পেয়ার টেস্ট আমরা করছি, পেয়ার টেস্ট করার সময় তখন সেক্ষেত্রে এই যে ডিস্ট্রিক্ট 1, 2, 3, 4 সামার টেম্পারেচার, উইন্টার টেম্পারেচার, আসলে যখন তুমি সামার টেম্পারেচার এবং উইন্টার টেম্পারেচারের মধ্যে একটা সিগনিফিকেন্স রিলেশন খুঁজে পেলা, মানে নাল হাইপোথিসিস রিজেক্ট করলা, তখন আলটিমেটলি আসলে কার ইফেক্টটা বের করলা? সিজন চেঞ্জের ইফেক্টটা বের করলা একই জায়গার উপরে। এটা কি ক্লিয়ার হাসনায়েন? তুমি প্রশ্নটা করেছিলা। ম্যাম আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, আমি মাত্র জয়েন করলাম আর কি। ও তা আমার বলা শেষ, আবার তুমি জয়েন করছো। ম্যাম প্রবলেম নেই, আমি অন্য কারোর কাছ থেকে শুনে নেব ম্যাম। বাট আমি যেই এটা আর কি যে পয়েন্টটা বলছিলাম যে আমরা যে আউটপুটটা পাচ্ছি যে দুইটা মান্থের, এটা তো আমি হচ্ছে নরমাল মিন দিয়েও করতে পারি। নরমাল মিন দিয়ে তুমি করতে পারো না। না না, তুমি নরমাল মিন দিয়ে এটা তুমি করতে পারবা না। নরমাল মিন দিয়ে কখনো, নরমাল মিন মানে কি, কিভাবে করবা বলো? মিনটা বের করে ফেলি
তাহলে কি আমি জাস্ট উইদাউট এনি টেস্ট? ফর এক্সাম্পল যে ফেব্রুয়ারি মাসের হচ্ছে গড় টেম্পারেচার, ম্যাম কিছু বলছেন? জি ম্যাম। আমি সবার জ্ঞাতার্থে বলতেছি, শুধু মিন বের করে তুমি যদি বলো যে ফেব্রুয়ারি আর হচ্ছে মার্চ মাসের মধ্যে এভারেজ টেম্পারেচারে পার্থক্য আছে, কে তোমার কথা বিশ্বাস করবে উইদাউট এনি টেস্ট? তোমাকে টেস্ট করে তারপরে এই কথাটা বলতে হবে যে 2 মাসের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে এভারেজ টেম্পারেচারে পার্থক্য আছে। শুধু মিন ক্যালকুলেট করে যদি বলো যে এই মাসের এভারেজ মিন হচ্ছে এত আর ওই মাসের এভারেজ মিন হচ্ছে এত, নো ওয়ান বিলিভস ইউ। কোনো পত্রিকা, কোনো জার্নাল, কোনো রিসার্চ উইল নট অ্যাকসেপ্টেড উইদাউট এনি টেস্ট। তোমাকে এটা টেস্ট করে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, মার্চ মাসের এভারেজ টেম্পারেচার আর ফেব্রুয়ারি মাসের এভারেজ টেম্পারেচারের মধ্যে পার্থক্য আছে। এইটা তোমাকে তখন মানে বলতে হবে টেস্ট করে। শুধু গড় দিয়ে বললে তোমার কথা, তোমার গবেষণা কোথাও কেউ নিবে না। টেস্ট করে তোমাকে বলতে হবে। এবং ওই যে কথাটা শুরুর দিকে বলছিলাম, তখন বোধহয় তুমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলে। সেটা হলো যে যখন ডায়াবেটিক পেশেন্টদের কথা আমি বললাম, ডায়াবেটিক পেশেন্টদের কথা বলা হলো, তাদেরকে ইনসুলিন দেওয়া হলো, ইনসুলিন দেওয়ার আগে একরকম, ইনসুলিন দেওয়ার পরে আরেক রকম। এখন তো ছিল যে টি টেস্টের, আমার মনে হয় না আমি তোমাকে বোঝাতে পারছি, কারণ কথা ভেঙে যাচ্ছে। বাট অন্যরা যারা ক্লাসে আছো এবং একটু কন্টিনিউয়াসলি শুনতে পাচ্ছ, তোমরা কি ক্লিয়ার? জি ম্যাম, আমরা ক্লিয়ার ম্যাম। হ্যাঁ, এটা একটু তাহলে ওকে পরে বলে দিও যে শুধু মিন ক্যালকুলেট করে যদি কেউ বলে যে ইনসুলিন দেওয়ার আগে এভারেজ সুগার লেভেল ছিল এত, ইনসুলিন দেওয়ার পরে সুগার লেভেল এভারেজে এত, সুতরাং ইনসুলিন অনেক ভালো, ইনসুলিন দিলে এই হয়। কেউ আমি এটা নিয়ে পরে করব। হ্যাঁ, আমি সবাইকে বলছি, তাহলে কেউ তোমার গবেষণা একসেপ্ট করবে না। তোমাকে বলবে এটা টেস্ট করে প্রমাণ করে আসো। ওই একই জিনিস টেস্ট করে প্রমাণ করে তারপর তুমি বলবা যে হ্যাঁ, ইনসুলিন ইজ ভেরি ইফেক্টিভ, অথবা সিজন চেঞ্জ ইজ ভেরি ইফেক্টিভ। দ্যাটস ওয়াই ওই যে ডিস্ট্রিক্ট 1, 2, 3 একই জায়গাতে এক এক সময় এক এক রকম টেম্পারেচার হচ্ছে। এটা কি ক্লিয়ার? মানে এই জিনিসটা ক্লিয়ার কিনা? হাসনাইন, তোমাকে আমি বলছি না, কারণ তোমার বোধহয় নেট প্রবলেম, বাট যারা ক্লাসে আছো তাদের কাছে এই প্রসঙ্গটা পরিষ্কার কিনা যে কেন আমরা পেয়ার টি টেস্ট করছি। আমি তোমাদেরকে টেস্টের পর টেস্ট শিখাই গেলাম, আর তুমি যুক্তিটাই বুঝলা না যে এই কারণে হচ্ছে এই টেস্টটা করা হচ্ছে। সেরকম না তো বিষয়টা। না ম্যাম, বুঝতে পেরেছি। টেস্টে তাহলে করছি আমরা ভ্যালিডিটিটা জাস্ট প্রমাণ করার জন্য যে আমি যেটা বলছি এটাই ভ্যালিড। অফকোর্স, কারণ তোমার টেস্ট ছাড়া তোমার ক্যালকুলেশন কে শুনবে, তোমার ক্যালকুলেশন কে নিবে? ইভেন তুমি যে থিসিস করবা, তোমাকে টেস্ট করে লাস্টে শেষ করতে হবে উইদাউট এনি টেস্ট। অথবা টেস্ট ছাড়া করবা, তোমাকে ডিফেন্সের সময় ধরবে যে তুমি কি কোনো টেস্ট করেছো, তুমি কি টেস্ট করে এই জিনিসটা দেখেছো যে ইজ ইট ওকে অর নট। সুতরাং এই পেয়ার টি টেস্টের সিগনিফিকেন্সি এখানে। এনিওয়ে, এটা বলতে যেয়ে তো আবার পিছিয়ে গেলাম, এই টেস্ট অফ ইকুয়ালিটি অফ টু মিনস। আচ্ছা, যাই হোক, আমি একটু বলাটা কন্টিনিউ করি, কারণ সময় আর বেশি নাই, আমার মিটিং আছে, আমার বের হয়ে যেতে হবে। সেটা হচ্ছে যে আমরা μ1 ইজ ইকুয়াল টু μ2, এটা হচ্ছে দুইটা গ্রুপের মধ্যে কম্পারিজন। μ1 not is equal to μ2 এটা আমাদের ইকুয়ালিটি অফ টু মিনস। এটা আমাদের এক্সটেন্ড হতে পারে 3টা, 4টা, 5টা গ্রুপের জন্য, এটা এক্সটেন্ডেড হতে পারে, এরকম হতে পারে। এখন সেক্ষেত্রে আমাদের এই মিন গুলোই কম্পেয়ার করতে হয়। হাসনাইনের যে কোশ্চেনটা ছিল যে মিন বের করেও তো বলতে পারতেছি,
কিন্তু এটা টেস্ট করে তোমাকে প্রমাণ করতে হবে যে না, what I am saying that is already validated by using some test, কোন একটা টেস্ট হয়তো তুমি করেছো। আচ্ছা, এখন সেক্ষেত্রে আমি খুব সংক্ষেপে দেখাই, যেটা হচ্ছে যে রিজিয়ন, এটাতে ডেসিমাল নাই, এটা 0 করে আসি, এবং এটা হচ্ছে নমিনাল। এটা হচ্ছে সে টেম্পারেচার, এটা ডেসিমাল থাকতে পারে, এটা স্কেল। এখন সেক্ষেত্রে আমরা এরকম করতে পারি যে সে 1, এইভাবে আমি ছোট্ট একটা ডাটা দেখালাম। এইভাবে আমাদের ডাটা এন্ট্রিটা কমপ্লিট করে তারপরে হচ্ছে অ্যানালাইসিসে যে এই ডাটাটা অ্যানালাইজ করতে হবে। এখন সেই অ্যানালাইসিসটা আমি কি আজকে দেখাবো? মানে তোমাদের মানে সেই মানে এনার্জি বা ধৈর্যটুকু আছে কিনা? জি ম্যাম, দেখ। আচ্ছা, একটু জাস্ট খেয়াল করো সবাই। আপনার স্ক্রিন শেয়ার নেই। ইনশিয়ার অফ হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, দেখা স্ক্রিন শেয়ারটা মানে কাজ করতেছে না কি কারণে সেটাও বুঝতে পারতেছি না। একটু ওয়েট করো। আচ্ছা, আমি এটা কি কারণে কাজ করতেছে না বুঝতে পারতেছি না। তোমরা কি আমার সাথে আবার 10 মিনিটের জন্য অ্যাড হতে পারবে? আমার আপনি লিভ নিয়ে আবার জয়েন দিলে মনে হয় ঠিক হবে। কিন্তু আমার মিটিং আছে, তো আমার বের হয়ে যেতে হবে। তোমরা কি আমার সাথে আবার অ্যাড হতে পারবা জাস্ট 10-15 মিনিটের জন্য আজকে? কখন? যেটা তো তখন তোমাদের যেটা সুবিধা হয়। নেক্সট ক্লাসে না হলে এটা আমরা নেক্সট ক্লাস এক্সটেন্ড তো আর করি। হচ্ছে না, কারণ তোমাদের কালকে হচ্ছে আর এর ক্লাস। তারপর ম্যাম আপনার মিটিং শেষ হবে কয়টায়? মিটিং শেষ হবে, একটা বড় মিটিং আছে তো, এটা সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা তোমরা কখন? আমি তো জাস্ট তোমাদের 10-15 মিনিটের জন্য মানে অ্যাড হতে বলছি, খুব বেশি সময় না। মানে এখন আমার বের হয়ে যেতে হবে, আমার অন্য মানে মিটিং আছে আজকে ডিপার্টমেন্টাল। তাহলে সিআর আপনাকে জানিয়ে দিবে এটা ক্লাস শুরু হবে। ম্যাম কালকে আর এর ক্লাসের পর 10 মিনিট টাইম দিতে পারবেন তাহলে? আর এর ক্লাসের পরে? জি ম্যাম, তাহলে সবাই থাকতো একবারে। সন্ধ্যার সময় অনেকে কানেক্ট হয় না আর কি, সবাইকে পাওয়া যায় না সহজে। আপনার সুবিধা হতো সবাইকে পেতেন, সবাই থাকতে পারতো, যদি আপনার সমস্যা না হয়। আচ্ছা দাঁড়াও, একটু চিন্তা করে নেই। তোমাদের এখন কি 2টার সময় কি? ম্যাম কাদের স্যারের ক্লাস। আমার ক্লাস আছে।
3টার সময়? ম্যাম 2টা থেকে 5টা কাদের স্যারের ক্লাস। ও আচ্ছা, তাহলে তো হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তোমরা কি 1:30টার সময় পারবা? মানে এই যে জাস্ট এই 1:30টার সময়? ম্যাম তাহলে কাদের স্যারের ক্লাসের আগে 10 মিনিট আপনার সাথে বসি। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, কারণ আমার এখন বের হয়ে যেতে হবে। বের হয়ে কানেক্ট না করলে যেটা কাজ করতেছে না, কম্পিউটার মানে পিসিটা রিস্টার্ট দিতে হবে। জি ম্যাম, তাহলে 1:40-এ আমরা আসি আপনার সাথে। আচ্ছা 1:40-এ আমি লিংক পাঠাবো, তখন আবার নতুন করে আসো। কোনো কিছু কাজ করতেছে না, মানে এটা রিস্টার্ট না দিলে বা রিস্টার্ট দিলেও আদৌ হয় কিনা তাও বুঝতেছি না। পিসিটা সকাল থেকে চলতেছে, তো ডিপার্টমেন্টে ক্লাস ছিল, প্রতিটা জিনিস এই ল্যাপটপেই করতেছে। এখন কোনো কারণে এটা কিছু একটা হয়েছে যেটা আমি ধরতে পারতেছি না। জি ম্যাম, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে 1:40-এর দিকে একটু লিংক পাঠাচ্ছি, একটু কষ্ট করে আসো, কারণ এই কষ্টটা না করলে আমি দেখাতে পারতেছি না, কোনো কারণে ল্যাপটপটা কিছু হচ্ছে